চট্টগ্রামের সিটি গেট এলাকায় সড়কে প্রাণ গেছে 5 জনের। দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত। উখিয়ায় এনজিও পরিচালিত স্কুল থেকে চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ, কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। খাওয়া নাই দাওয়া নাই বই রয়েছে ভাই, বুঝছেন? এটা একটা কষ্ট। যে কোনো আন্দোলন হলে আস্থার উপরে, আমরা ড্রাইভারেরা কোথায় যাব? জাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু, নির্বাচনের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরতদের অনশন অব্যাহত। খুলনায় 1 বছরে 76 হত্যাকাণ্ড, জনমনে বাড়ছে আতঙ্ক, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা সহ নানা কারণে তৎপর চরমপন্থীরা, বলছে পুলিশ। আমন্ত্রণ সংবাদ সারাদেশ। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 জন। ভোরে আকবাসা সিটি গেট এলাকায় একটি পিকআপ দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। প্রাণহানির পাশাপাশি এ সময় আহত হন 4 জন। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কেউ হারিয়েছেন আদরের সন্তান, আর কেউ প্রিয় স্বামীকে হারিয়ে করছেন আহাজারি। স্বজনদের এমন বুক ফাটা কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আশপাশ। প্রতিদিনের মতো ভোরে মাছ কিনতে সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে ফিশারি ঘাট যাচ্ছিলেন ব্যবসায়ীরা। চালক, হেলপার সহ পিকআপ ভ্যানে ছিলেন অন্তত 10 জন। নগরীর সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় পিকআপ ভ্যানটি। এতে ঘটনাস্থলে 5 জন নিহত ও আহত হয় 4 জন। খবর পেয়ে নিহতের স্বজনরা ছুটে যান চট্টগ্রাম মেডিকেলে। রাতে ওই মাসালা ফিশারি ঘাট মাসালার জন্য যাইতেছে, যে সেখানে পিকআপে মারি দিছে। আমার মামা খুবই অসহায়, উনি একজন ইনকাম করে, ওনার 3টা বাচ্চা চালায়, এখন উনি কিভাবে চলবে? নিহতদের মধ্যে সোহাগ পিকআপের চালক এবং বাকি 4 জন রনি, আকাশ, অজিত ও জুয়েল দাস মাছ ব্যবসায়ী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা সবাই। আমি ঘর থেকে আরতে ফিশারি ঘাট মাছের জন্য বাইরে এসেছে, ঘর থেকে আমাকে কিছু বলো, বাইরে না, আমার ছোট ছোট ছেলে মেয়ে, আমি কিভাবে দিন কাটাবো? আমি এখন কি করবো? আমার বড় ছেলে আমাকে যা ইনকাম করে এনে দেয়, আমি 2টা ছোট ছেলে লেখাপড়া করাই। পিকআপ ভ্যানটির সামনের অংশটি পুরোপুরি দুমড়ে মুছড়ে যায়। বেপরোয়া গতির কারণে এমন দুর্ঘটনা দাবি প্রত্যক্ষদর্শীদের। যাওয়ার পর দেখি এখানে একটা পিকআপে একটা গাড়ির পিছন দিয়ে ধাক্কা দেয়। অতিরিক্ত গতির কারণে যে ও যখন ডান পাশ থেকে বাম পাশে ওভারটেক করতে যায়, তখন আরেক গাড়ির নিচে ঢুকে যায়। গাড়িটার গতি বেশি থাকার কারণে আর গ্রাম সিএনজি গুলোর কারণে ও নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ হয়ে যায়। ঘটনাস্থল থেকে মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেলের মর্গে নেয় পুলিশ। এই ঘটনায় আকবরশা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আহত যারা ছিল তারা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছি, এবং যারা নিহত হয়েছে আমরা ওই ঘটনাস্থল যত কার্যক্রম আছে ক্রাইম সিন রেখে আমরা বাকিগুলো আমরা মেডিকেলে নিয়ে আসছি। চালক সোহাগ ছাড়া নিহত সবার বাড়ি ফৌজদারহাট জেলেপাড়া এলাকায়। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। এদিকে মাদারীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন মসজিদের এক ইমাম। ভোরে শিবচরে ঘটনা ঘটে। স্বজনরা জানায়, প্রতিদিনের মতো ফজরের নামাজে ইমামতি করতে ভোরে মোটরসাইকেলে মসজিদের উদ্দেশ্যে রওনা হন আব্দুর রহমান। পথে বাঁশকান্দি শেখপুর আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ধাক্কা লাগে গাছের সাথে। মাথায় গুরুতর আঘাত পান আব্দুর রহমান। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন উখিয়ার বিভিন্ন এনজিও পরিচালিত স্কুল থেকে চাকরিচ্যুত শিক্ষকরা। সকালে বিভিন্ন স্থান থেকে কক্সবাজার টেকনাফ আঞ্চলিক সড়কে জড়ো হতে শুরু করেন চাকরিচ্যুত শিক্ষকরা। পরে সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। বলেন, কিছুদিন আগে তহবিল সংকটের কারণ দেখিয়ে বিভিন্ন এনজিওর 1179 জন শিক্ষককে ছাঁটাই করা হয়। শিক্ষকদের অভিযোগ, চাকরিচ্যুতদের পুনর্বহাল নিয়ে বারবার স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা হয়েছে, তবে এখনও কার্যকরী কোনো পদক্ষেপ না নেওয়ায় আবারও সড়কে নামতে বাধ্য হয় তারা।
এদিকে অবরোধের কারণে এ রুটে বন্ধ রয়েছে যান চলাচল। 3 মাসের মধ্যে কোনো ভালো একটা ফিডব্যাক আমাদের থেকে দেওয়া হবে। তো 3 মাস অপেক্ষা করার পর আমরা এখনো কোনো ভালো ফিডব্যাক আমরা পাই নাই, পজিটিভ কোনো ফিডব্যাক আমাদের কাছে এখনো আসে নাই। পরিবারের সবাই অসহায় হয়ে গেছে, আমরাও অসহায় হয়ে গেছি। আমাদের পরিবার আছে, খাওয়া নাই দাওয়া নাই, বই রয়েছে ভাই, বুঝছেন? এটা একটা কষ্ট। যে কোনো আন্দোলন হলে আস্থার উপরে। আমরা ড্রাইভারেরা কোথায় যাবো? মরিচে চলে গেছে, অনেক মানুষ ভোগান্তি। দর্শক, আন্দোলনের সবশেষ আপডেট জানবো আমাদের সহকর্মী ইহসান আল কুতুবির কাছ থেকে। ইহসান, শিক্ষকরা কি এখনো মহাসড়কে অবস্থান করছেন? সমস্যা সমাধানে আলোচনার কোনো উদ্যোগ আছে কিনা জানান আমাদের। হ্যাঁ সোহারা, আসলে আলোচনা অনেকবার হয়েছে, তাদের আশ্বাস দিয়েছে, সব কিছুই হয়েছে। সবশেষ তারা যে আলোচনা ফলপ্রসূ না হওয়ার কারণেই মূলত তারা আজকে আবারও আন্দোলনে। আমরা দেখেছি গত কয়েকদিন আগেও কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে একটি সভা হয়েছে তাদের নিয়ে। সেই সভায় তাদের সাথে যে আলোচনা সেখানে ফলপ্রসূ না হওয়াতে মূলত তারা আজকে থেকে যে আমরণ অনশনের মতো করে ডাক দিয়েছে। তারা যেটি বলছেন, তারা এই যে আন্দোলনে এর আগেও তাদেরকে আশ্বাস দিয়েছিল তারা রাজপথ ছাড়তে বাধ্য হয়েছিল। আজকে তারা কোনোভাবে রাজপথ ছাড়বে না যতক্ষণ না তাদের চাকরিতে পুনর্বহাল করা না হচ্ছে, তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা জানি যে মূলত কক্সবাজারের উকিয়া ও টেকনাফে ইউনিসেফ পরিচালিত বিভিন্ন এনজিওর মধ্যে যদি বলি, কুস্ট ফাউন্ডেশন আছে, এখানে ফ্রেন্ডশিপ, ব্র্যাক, কুডেক সহ বিভিন্ন এনজিও পরিচালনাধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মূলত স্থানীয় সহ অনেকেই চাকরি করতেন, কিন্তু স্থানীয় প্রায় 1179 জনকেই চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু তারা যেটি দাবি করছে, স্থানীয়দেরকেই মূলত অবহেলা করা হচ্ছে। এখানে দেশের অন্যান্য অঞ্চল থেকেও অনেকেই চাকরি করেন, কিন্তু তাদেরকে রেখে স্থানীয়দেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। ইহসান, আপনাকে ধন্যবাদ সবশেষ তথ্য দেওয়ার জন্য। ঢাকার নিজ বাসা থেকে ঝিনাইদহ 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঝিনাইদহ নেওয়া হয়েছে। আজই আদালতে তোলার কথা রয়েছে। এর আগে রোববার রাতে ঢাকার ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। শফিকুল ইসলাম অপু গণঅভ্যুত্থানে হামলা মামলার আসামি। এছাড়া আরও 2টি নাশকতার মামলাও রয়েছে তার বিরুদ্ধে। 5 আগস্টের পর তিনি গা ঢাকা দিয়েছিলেন বলেও জানায় পুলিশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে। একই সাথে চলছে হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। সকালে ক্যাম্পাসের পুরাতন প্রশাসনিক ভবনে অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে শুরু হওয়া এই কার্যক্রম চলবে মঙ্গলবার পর্যন্ত। এর আগে রোববার প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা। জাকসু নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 21 থেকে 24 আগস্ট পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহার 28 আগস্ট এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 29 আগস্ট। জাকসু নির্বাচনের ভোট হবে 11 সেপ্টেম্বর। মোট ভোটার 11,919 জন। রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দ্বিতীয় দিনে গড়িয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন কর্মসূচি। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন 4 জন। এর মধ্যে একজনকে নেওয়া হয়েছে হাসপাতালে। অসুস্থ হয়ে পড়া অন্যদের স্যালাইন দেওয়া হচ্ছে। আন্দোলনরতরা বলছেন, যতক্ষণ না ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে ততক্ষণ তারা অনশন চালিয়ে যাবেন। আন্দোলনকারী শিক্ষার্থীদের দেখতে যান উপাচার্য শওকত আলী সহ প্রশাসনের কর্মকর্তারা। ভিসি জানান, বারবার সরকারের উচ্চ মহলে তিনি যোগাযোগ করছেন, তবে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি যেহেতু বিশ্ববিদ্যালয় আইনে নেই, সে কারণে সরকারের পক্ষ থেকে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এটি সুরাহা হলেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আশ্বাস দেন তিনি। আমাদের দাবি শুধু কয়েকটি ছিল যে 25 সেপ্টেম্বরের মধ্যে আমাদের নির্বাচন দিতে হবে। জুলাই বিপ্লবের 1 বছর পেরিয়ে গেলেও ছাত্র সংসদের সুনির্দিষ্ট কোনো আমরা রোডম্যাপ পাইনি। শেষ কর্মসূচি হিসেবে আমরা অনশনে বসেছি। ইউজিসিকে অলরেডি কথা বলেছি যে তারা আজকেই একটা মিটিংয়ের ডেট ঘোষণা করবে। কয়েকটা দিন সময় দেওয়াটা আমি মনে করি আমাদের শিক্ষার্থীদের সকলের নিকট একটা আবেদন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহালের দাবিতে 3য় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে শুরু হয় কর্মসূচি, চলবে দুপুর 1টা পর্যন্ত। শিক্ষকদের কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে ক্লাস, তবে চালু রয়েছে বিভিন্ন বিভাগের পরীক্ষা। আন্দোলনকারীরা বলছেন, প্রাতিষ্ঠানিক সুবিধা তাদের ন্যায্য অধিকার। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সন্তানরা সকল শর্ত মেনেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। 1% নয়, 5% প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহাল চান তারা। এর আগে উপাচার্যের আশ্বাসে আন্দোলন স্থগিত করলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। আগামীকাল পূর্ণ দিবস ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন তারা। খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে লুট হওয়া 16 লাখ টাকার মধ্যে 1,52,000 টাকা উদ্ধার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, গতকাল সন্ধ্যায় রূপসার বাগমারা এলাকা থেকে ইউনুস শেখ নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে এই অর্থ উদ্ধার করা হয়। লুট হওয়া বাকি টাকার সন্ধানেও তদন্ত চলছে। এ নিয়ে আজ সংবাদ সম্মেলন করার কথা রয়েছে পুলিশের। শুক্রবার ভোরের দিকে গেট ভেঙে কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখায় ঢোকে দুর্বৃত্তরা। এরপর ভল্ট ভেঙে লুট করে 16 লাখ টাকা। এই ঘটনায় শনিবার রাতে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন শাখা ব্যবস্থাপক। খুলনায় একের পর এক হত্যাকাণ্ড আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। এক বছরে খুন হয়েছেন 76 জন। হত্যাচেষ্টার ঘটনা রয়েছে অন্তত 10টি। এছাড়া ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মতো অপরাধও বাড়ছে। পুলিশের ভাবনায় নতুন করে চরমপন্থীদের উত্থান। মূলত আধিপত্য বিস্তার, মাদক ও প্রতিহিংসার জের ধরেই হত্যাকাণ্ড হচ্ছে বলছেন পুলিশ কর্মকর্তারা। দিনে দুপুরে অস্ত্র নিয়ে এই মহড়া খুলনা নগরীতে। জনমনে আতঙ্ক ছড়াতে সন্ত্রাসীদের দাপট যেন বেড়েই চলেছে দিনকে দিন। প্রকাশ্যে কাউকে হত্যা করতেও দ্বিধাবোধ করছে না বেপরোয়া সন্ত্রাসীরা। নগরীর তেঁতুলতলা মোড়ে গত 24 জুন গুলি ও কুপিয়ে হত্যা করা হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব কুমার সরকারকে। কি কারণে হত্যাকাণ্ড তা এখনো অজানা পরিবারটির। আমার বাবার গায়ে আমি কোনোদিন একটু মারিনি। ওর সাথে এমনি কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু জানা মতে আমি পাই নাই বা জানিও না। পুলিশ যেটা করে ওইটাই, বা দেশের আইন যেভাবে চলাচ্ছে সেইভাবে যদি চলে, আমরা চাইও কিছু করতে পারবো না, না চাইও কিছু করতে পারবো না। গত 11 জুলাই দুপুরে নিজ বাড়ির সামনে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যা করা হয় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে। এর কিছুদিন আগে রূপসার রাজাপুর গ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন শেখপাড়া এলাকার বাসিন্দা সাব্বির শেখ। পুলিশের খাতায় গত বছরের আগস্ট থেকে এ পর্যন্ত খুলনায় হত্যাকাণ্ড 76টি। এর মধ্যে নগরীতেই হত্যা করা হয়েছে 33 জনকে। এছাড়া হত্যাচেষ্টা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির ঘটনাও ছড়াচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা। খুলনা এখন হলো মৃত্যুপুরী নগরী হয়ে গেছে। সেই নগরীতে লোকজন সুস্থ বাস করতে এখন বাস করার কোনো কায়দা নাই। অজানা একটা ভয় কাজ করে যে কখন কি না জানি হয়। মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে মানুষ ভয় পায়, কারণ কারো জীবনের কোনো নিরাপত্তা নেই। কারণ একের পর এক খুন হয়ে যাচ্ছে এবং আমরা দেখি যে গোলাগুলি হচ্ছে, অস্ত্রবাজি হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হচ্ছে যে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে এবং এটার কারণে অন্য অপরাধীরা উৎসাহিত হয়। কয়েকটি হত্যার ঘটনায় চরমপন্থীদের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। নতুন করে তাদের এই তৎপরতা ভাবিয়ে তুলেছে পুলিশকে। লাস্ট 5 আগস্টের পরে ওদের অ্যাক্টিভিটিস অনেক বেড়ে গেছে, এই তথ্য আমাদের কাছে রয়েছে। এবং খুলনা মহানগরীতে যদি এদের কার্যক্রম বেড়ে যায়, আমরা এদেরকে শক্ত হাতে প্রতিহত করব। কর্মকর্তারা বলছেন, গণ অভ্যুত্থানের বিভিন্ন ঘটনাবলিতে দুর্বল হয়ে পড়ে বাহিনীর মনোবল। তবে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও বেশি উদ্যোগী পুলিশ। আমরা গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমরা টোটাল 52 জন সন্ত্রাসীকে আটক করছি। তার মধ্যে শীর্ষ সন্ত্রাসী ছিল 9 জন। আমরা টোটাল 18টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। আমরা মনে করি যে আমাদের যে কার্যক্রমের কারণে নিঃসন্দেহে সন্ত্রাসীর তো প্রেশার আছে। নগরীতে প্রতিটি হত্যার ঘটনায় আসামি শনাক্ত হয়েছে বলেও দাবি পুলিশের। জাহিদ হাসান, যমুনা নিউজ। মুন্সিগঞ্জের সিরাজদিখানে মালখানগর মালপদিয়া সড়ক সংস্কারের হয়নি দীর্ঘদিন, তাই সরু রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারে নজর নেই কর্তৃপক্ষের, অথচ এই উপজেলাতেই বাড়ি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। উপজেলা প্রকৌশলী জানান, উন্নয়ন প্রকল্প ও সেতু পুনর্নির্মাণের জন্য আবেদন করা হয়েছে।
সরু রাস্তা, নেই কার্পেটিং, ঝুঁকিপূর্ণ 3টি সেতু পার হয়ে ইট সুরকির পরতের ওপর দিয়েই চলছে যানবাহন। তবে স্বাভাবিক গতিতে চলাচল করা সম্ভব নয় বললেই চলে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে মালখানগর মালবদিয়া 2 কিলোমিটার সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত 4000 মানুষের চলাচল। জেলা শহর কিংবা আশপাশের উপজেলায় যেতেও ব্যবহার হয় সড়কটি। বিকল্প পথে গেলেও ঘুরতে হবে অন্তত 5 কিলোমিটার, তাই বেশিরভাগ মানুষের যাতায়াত এই পথেই। স্থানীয়দের অভিযোগ, গত 5 বছরে কোনো সংস্কার হয়নি সড়কটির, অথচ আশপাশের এলাকার বিভিন্ন রাস্তার কাজ করেছে কর্তৃপক্ষ। ভাঙ্গাচুরা রাস্তা, ব্রিজে 2টা গাড়ি পাস হয় না, একবার আসে একবার যায়, এরকম করতে করতে প্রায় আজকাল 7 থেকে 8 মাস পর্যন্ত কোনো কাজের কোনো কিছু হয় না। বিল্ডিং টিল্ডিং ধুলা ময়লায় ইয়ে থাকে, কোনো কাজ করতে পারতাছি না, বাড়িতে পোলাবাই ভালোভাবে থাকতে পারতেছে না। অভিযোগ আছে, নিজ বাড়ির পাশের খাল ভরাট করে সড়কটি সরু করে ফেলেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল করিম। সড়কের বিভিন্ন অংশে ঠিক নেই পরিমাপ। সেতুগুলোর এক প্রান্তে যানবাহন উঠলে অপর পাশে বাহনগুলোকে করতে হয় দীর্ঘ সময়ের অপেক্ষা। সব মিলিয়ে মাত্র 2 কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক দিয়ে গন্তব্যে পৌঁছাতে সময় লাগে দ্বিগুণ। রাস্তাঘাট হাঁটতে পারি না, গাড়ি ঘোড়া চলতে পারি না, মাল নিয়ে যাইতে পারি না, আমাদের মনে বহুত বিপদ আছে। আজ 1 বছর ধরে ভাঙ্গা দিয়েছে, এই রুটটার কোনো কাজ করতেছে না ভাই। হাজার হাজার মানুষের মনে করেন বিপদ, কত মানুষ যেন অ্যাক্সিডেন্ট হইতেছে, এটা কোনো ঠিকানা নাই। চিপা রাস্তা, 2টা গাড়ি যাইতে অনেক প্রবলেম হয়। তারপরে একটা বড় ডিস্ট্রিক্ট গাড়ি এলে আমরা যাইতে অনেক প্রবলেম হয়। উপজেলা প্রকৌশলী জানান, রাস্তার 2 পাশে স্থানীয়দের ঘরবাড়ি, তাই প্রশস্ত করতে হলে জমি অধিগ্রহণ করতে হবে। রোড স্ট্যান্ডার্ড হিসেবে এখন 10 থেকে 12 ফিট আছে, আর এই রাস্তাটি প্রশস্তকরণের জন্য 2 পাশে আসলে স্থানীয় ঘরবাড়ি থাকায় এটা অধিগ্রহণ করা প্রয়োজন। আমাদের প্রশস্তকরণ যে প্রকল্পটি, ওটা শেষ পর্যায়ে। যদি নতুন করে প্রশস্তকরণ প্রকল্পটি আবার রিভাইজ হয়, তাহলে সেই ক্ষেত্রে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে ওই প্রকল্পে দেওয়ার ব্যবস্থা করা। সড়কটিতে মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এত বছর ধরে উন্নয়ন না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। দর্শক, এখানে এখনকার মতো শেষ করছি সংবাদ সারা দেশের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।